স্বামীর আকস্মিক মৃত্যুতে সর্বস্বান্ত এক মা তার শিশুকন্যাকে নিয়ে ট্রেনে করে দিল্লি পাড়ি দিচ্ছিলেন। যাত্রাপথে আলাপ হল সম্পূর্ণ অপরিচিত এক যুবকের সাথে। এরপর যা ঘটল তা যেন এক অবিশ্বাস্য রূপকথা। সৃষ্টিকর্তা যখন কাউকে কঠিন বিপদে ফেলেন তখন তাকে চারপাশ থেকে নিঃসঙ্গ করে দেন, কিন্তু সেই ঘোর অন্ধকারের মাঝেই কোথাও আলোর রেখা লুকিয়ে রাখেন। শিয়ালদাহ স্টেশনের সেই সন্ধ্যায় উপচে পড়া ভিড় ছিল, কিন্তু এত কোলাহলের মাঝেও এমন একজন নারী দাঁড়িয়েছিলেন যার মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। তার নাম রিমা। বছর 25-এর এক ক্লান্ত তরুণী, রুক্ষ চুল, চেহারায় গভীর বিষণ্ণতা এবং মনে এমন এক ক্ষত যা কাউকে দেখানো সম্ভব নয়। তার বুকে জড়ানো ছিল ছোট্ট একটি মেয়ে, পিহু। ট্রেনটি দিল্লির উদ্দেশ্যে ছাড়ার অপেক্ষায় ছিল এবং রিমা এক চরম অনিশ্চয়তা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। পিহুর বয়স সবে 1 বছর, মিষ্টি গোলগাল মুখ, ডাগর চোখ, কিন্তু এই মুহূর্তে মেয়েটি অনবরত কেঁদেই চলেছিল। রিমা বারবার তাকে নিজের শাড়ির আঁচলে ঢেকে ভোলাবার চেষ্টা করছিলেন, কিন্তু শিশুটি কোনো মতেই কান্না থামাচ্ছিল না। প্ল্যাটফর্মে মানুষের হুড়োহুড়ি চলছিল, হাকারদের হাঁকডাক কানে আসছিল। দূর থেকে ট্রেনের হুইসেলের তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু রিমার চোখে তখন চারপাশটা যেন অন্ধকার হয়ে আসছিল। তার মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবার সামনের দিনগুলো কিভাবে কাটবে। টিটি দূর থেকে হাঁক দিলেন, দিল্লি এক্সপ্রেস ছাড়ছে, দ্রুত উঠে পড়ুন। রিমা তার পুরনো সুটকেসটি হাতে নিয়ে মেয়েকে কোলে চেপে ট্রেনের দিকে এগিয়ে গেলেন। এই ট্রেন কলকাতা থেকে সোজা দিল্লি যাচ্ছিল। তার কাছে খুব বেশি মালপত্র ছিল না, কেবল একটি ছেঁড়া সুটকেস আর বুকে তার সন্তান, যেন এই মুহূর্তে তার গোটা পৃথিবী এই দুটির মধ্যেই আটকে আছে। ট্রেনের কামরায় সাদা আলো জ্বলছিল, যাত্রীরা নিজেদের জায়গায় গোছকাজ করছিল। কেউ পত্রিকা পড়ছিল, কেউ বা জানলার কাঁচ দিয়ে বাইরে তাকাচ্ছিল। রিমা তার 32 নম্বর সিটে গিয়ে বসলেন। তিনি পিহুকে কাঁধের উপর রেখে আস্তে আস্তে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন, কিন্তু শিশুটি আরও বিকট শব্দে কাঁদতে শুরু করল। আশেপাশের কয়েকজন যাত্রী বেশ বিরক্ত হয়ে তাদের দিকে তাকাতে লাগল। রিমার মুখে চরম লজ্জার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি মেয়েকে একবার কাঁধে রাখছিলেন, আবার কোলে নিয়ে দোল দিচ্ছিলেন। চুপ কর মা, চুপ, আর কাঁদিসলা। তিনি বিড়বিড় করে তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু পিহু যেন তার চেনা পরিবেশটি খুঁজছিল। তার কচি হাত দুটো শূন্যে এমনভাবে ছুঁড়ছিল যেন সে কোনো পরিচিত স্পর্শ চাইছে। ঠিক সেই মুহূর্তে কামরার দরজা ঠেলে এক যুবক ভেতরে প্রবেশ করল। তার এক হাতে একটি দামি ব্রিফকেস এবং অন্য হাতে একটি জলের বোতল ছিল। তার বয়স আনুমানিক 28-এর কোঠায়। পরনে নীল রঙের শার্ট আর ছাই রঙা ট্রাউজার্স। চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য এবং চোখের দৃষ্টিতে প্রখর বুদ্ধিমত্তা ছিল। সে নিজের টিকিট মেলাতে মেলাতে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে আসছিল। এই যুবকের নাম ছিল কবির। কবির দিল্লির একটি বহুজাতিক সংস্থায় আইটি প্রফেশনাল হিসেবে কর্মরত ছিল। সে কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে এসেছিল এবং এখন আবার নিজ শহরে ফিরে যাচ্ছিল। সিট খুঁজতে খুঁজতে সে যখন সামনে এলো, তখন তার চোখ আটকে গেল 33 নম্বর সিটে। 33 নম্বর সিট, অর্থাৎ রিমার ঠিক উল্টো দিকের জায়গাটি। সে সামান্য হেসে নম্র গলায় জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, এটাই 33 নম্বর সিট কি? রিমা কিছুটা চমকে তাকালেন। হ্যাঁ, এটাই। তার গলায় একটা চাপা ভয় কাজ করছিল। কবির নিজের ব্রিফকেসটা সিটের নিচে রাখল এবং নিজের জায়গায় বসল। বসার পরেই তার দৃষ্টি গেল সেই ক্রন্দনরত শিশুটির দিকে। পিহু তখনও সমানে কেঁদে চলেছিল। কবির কিছুক্ষণ এক দৃষ্টে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকল। তার মুখে এক অদ্ভুত মায়া এবং কৌতূহল ফুটে উঠল। দেখে মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে, সে খুব শান্ত গলায় বলল। রিমা একটু অস্বস্তিতে মাথা নাড়লেন, কিন্তু কিছু বলতে পারলেন না। হ্যাঁ, হয়তো ট্রেনের শব্দের জন্যে ভয় পেয়েছে। ট্রেন ততক্ষণে স্টেশনের সীমানা পেরিয়ে রাতের অন্ধকারে ছুটে চলেছিল। জানালার বাইরে ঘুটঘুটে আধার, মাঝে মাঝে দূর গ্রামের টিমটিমে আলো চোখে পড়ছিল। ট্রেনের কামরায় এক ধরনের একঘেয়ে নিস্তব্ধতা নেমে এসেছিল, কিন্তু সেই নীরবতার মাঝে পিহুর তীক্ষ্ণ কান্না বারবার কানে বাজছিল। বেশ কিছুক্ষণ পর কবির খুব বিনীতভাবে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি বাচ্চাটিকে একটু কোলে নিয়ে দেখতে পারি? রিমা ভীষণ অবাক হলেন। তিনি লোকটির দিকে তাকালেন।
তার চোখে এক নির্মল সারল্য ছিল, কোনো খারাপ উদ্দেশ্য চোখে পড়ল না। রিমা কয়েক মুহূর্ত দ্বিধায় ভুগলেন, তারপর খুব সাবধানে পিহুকে তার দিকে এগিয়ে দিলেন। কবির অত্যন্ত আদরের সাথে বাচ্চাটিকে নিজের কোলে নিল এবং তাকে আলতো করে দোলাতে শুরু করল। সে নিচু গলায় একটা সুন্দর সুর গুনগুন করতে লাগল। এক ম্যাজিকের মতো কাজ হলো। যে মেয়েটি এতক্ষণ ধরে টানা কেঁদে যাচ্ছিল, সে কয়েক মিনিটের মধ্যেই শান্ত হয়ে গেল। তার হেঁচকি ওঠা কান্না ধীরে ধীরে থেমে গেল। সে তার ছোট্ট হাত দিয়ে কবিরের শার্টের বোতাম ধরে নিশ্চিন্তে চোখ বন্ধ করল। রিমা হতবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। দেখে মনে হচ্ছে ও গান শুনতে খুব ভালোবাসে। কবির এক গাল হেসে বলল। এই কথা শুনে রিমার চোখ দুটো হঠাৎ সজল হয়ে উঠল। তার চেহারায় এক গভীর বিষাদ নেমে এলো। কয়েক সেকেন্ড তিনি মাটির দিকে তাকিয়ে রইলেন। জানালার বাইরের অন্ধকার যেন তার মনের অবস্থার সাথে মিলে যাচ্ছিল। তারপর তিনি খুব ভাঙা গলায় বললেন, হ্যাঁ, ওর বাবা ওকে এভাবেই গান শুনিয়ে ঘুম পাড়াত, কিন্তু এখন। তার গলা বুঝে এলো। কবির তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কি হয়েছে? রিমা একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের কোণে জল চিকচিক করছিল। ওর বাবা আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছেন। কবির কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার কোলে ঘুমন্ত পিহু তখন একদম শান্ত, কিন্তু ট্রেনের সেই কোণায় হঠাৎ করে এক অদ্ভুত বিষণ্ণ নীরবতা গ্রাস করল। কবির খুব নরম গলায় জিজ্ঞেস করল, ঠিক কি হয়েছিল? ট্রেনটি রাতের বুক চিরে প্রবল বেগে সামনের দিকে এগোচ্ছিল। বাইরের সিগন্যালের আলো মাঝে মাঝে জানালার কাঁচ ভেদ করে ভেতরে আসছিল, আবার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছিল। কবিরের কোলে ছোট্ট পিহু ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। তার মাথাটা কবিরের হাতের ওপর এলিয়েছিল। রিমা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি তার ফেলে আসা অতীতের পাতায় আবার ফিরে গেছেন। তারপর তিনি আস্তে আস্তে কথা বলতে শুরু করলেন। আমার আর আমার স্বামীর গল্পটা খুব সাধারণ ছিল না। কবির খুব মন দিয়ে তার কথাগুলো শুনছিল। রিমা মৃদু গলায় বললেন, আমার স্বামীর নাম ছিল সুমিত। আমাদের পরিচয় হয়েছিল প্রায় ৩ বছর আগে। ও শহরের একটা কারখানায় কাজ করত। খুব পরিশ্রমী আর সৎ একটা মানুষ ছিল। ওর মনটা এতটাই সুন্দর ছিল যে আমি ওর প্রেমে পড়তে বাধ্য হয়েছিলাম। রিমার চোখের তারায় একটা সাময়িক দীপ্তি দেখা গেল, যেন তিনি সেই মধুর স্মৃতিগুলোকে কিছুক্ষণের জন্য ফিরে পেয়েছেন। রিমা বলে চললেন, আমাদের প্রথম আলাপ হয়েছিল একটা বই মেলায়। আমি বান্ধবীকের সাথে গেছিলাম আর ও একা এসেছিল বই কিনতে। একটা বইয়ের স্টলে আমাদের প্রথম কথা হয়। প্রথমে কেবল বই নিয়েই আলোচনা ছিল, তারপর ধীরে ধীরে সেই আলোচনা বন্ধুত্বে আর কিছুদিনের মধ্যেই ভালোবাসায় বদলে যায়। কিন্তু আমাদের এই সম্পর্কটা মেনে নেওয়া সহজ ছিল না। সুমিতের পরিবার ভীষণ রক্ষণশীল ছিল। সুমিত নিজের পছন্দে বিয়ে করবে এটা তারা মেনে নিতে পারেনি। যখন সুমিত বাড়িতে জানালো যে ও আমাকে বিয়ে করতে চায়, তখন ওর বাবা মা ভীষণ রেগে গেলেন। রিমা বললেন, কিন্তু সুমিত আমাকে এতটাই ভালোবাসত যে ও পরিবারের অমতেই আমাকে বিয়ে করে নিল। শেষমেশ সমস্ত বাধা পেরিয়ে রিমা আর সুমিত মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলল। বিয়েতে কোনো জাঁকজমক ছিল না, কিন্তু তাদের দুজনের সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রথম দিককার দিনগুলো স্বপ্নের মতো কেটেছিল। রিমা খুব সুন্দর করে ছোট্ট সংসারটা গুছিয়ে নিয়েছিল, আর সুমিতও তার সব ইচ্ছে পূরণের চেষ্টা করত। তাদের মনে হচ্ছিল জীবনটা বোধহয় এবার একটা সুন্দর খাতে বইতে শুরু করেছে। কিন্তু আসল বিপত্তি ঘটল যখন কারখানাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। শহরে সুমিতের আর কোনো কাজ জুটছিল না। বাধ্য হয়ে সে ঠিক করল সে পাশের রাজ্যে গিয়ে নতুন কাজের খোঁজ করবে। সে ভেবেছিল সেখানে কিছুটা গুছিয়ে নিয়ে রিমাকেও নিজের কাছে নিয়ে যাবে। সুমিত যখন রওনা দিল, রিমা তখন সন্তান সমভ্যা। সেই সময় রিমার মনে একটা চাপা আতঙ্ক ছিল, কিন্তু সে জোর করে হেসে সুমিতকে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে সব সামলে নেব। তুমি শুধু কাজটা জোগাড় করে তাড়াতাড়ি ফিরে এসো। সেই মুহূর্তে রিমা কল্পনাও করতে পারেননি যে ভাগ্য তার সাথে কতটা নির্মম খেলা খেলবে। সুমিত অন্য রাজ্যে চলে যাওয়ার পর রিমার জীবনে যেন নরক নেমে এলো। শ্বশুরবাড়ির লোকেরা তাকে আগে থেকেই দুচোখে দেখতে পারত না। এখন সুমিত বাড়িতে না থাকার সুযোগে তাদের অত্যাচার কয়েক গুণ বেড়ে গেল। তারা কথায় কথায় তাকে অপমান করত, তাকে দিয়ে বাড়ির সবচেয়ে ভারী কাজগুলো করাত এবং অনেক সময় তাকে সারাদিন অভুক্তও রাখত। কবির এই কথাগুলো শুনে শিউরে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি সুমিতকে এসব কথা জানাননি?
রিমা একটা ম্লান হাসি হেসে বললেন, আমি চাইতাম জানাতে, কিন্তু ওরা ফোন কেড়ে নিয়েছিল। আমাকে সুমিতের সাথে ঠিকমতো কথাই বলতে দেওয়া হতো না। দিন গড়িয়ে যেতে লাগল এবং একসময় রিমা একটি কন্যা সন্তানের জন্ম দিলেন, পিহু। সুমিত তখন ভিন রাজ্যে ছিল। যখন সে এই সুখবর পেল, সে খুশিতে পাগল হয়ে গিয়েছিল। সে তক্ষুনি ফিরে আসার কথা ভেবেছিল, কিন্তু নতুন চাকরিতে ছুটি না পাওয়ায় তাকে আরও কিছুদিন সেখানে আটকে থাকতে হলো। কিন্তু এদিকে রিমার অবস্থা ক্রমশ শোচনীয় হতে শুরু করল। সুমিতের অবর্তমানে বাড়িতে রিমার ওপর মানসিক নির্যাতন চরমে পৌঁছাল। তাকে সদ্যজাত সন্তানের সাথে একটি স্যাঁতস্যাঁতে ঘরে ফেলে রাখা হতো। সঠিক পুষ্টির অভাবে রিমা ভীষণ দুর্বল হয়ে পড়লেন, কিন্তু শ্বশুরবাড়ির কেউ তাদের দিকে ফিরেও তাকাল না। একদিন হঠাৎ করে সুমিতের কারখানায় একটা বড় দুর্ঘটনা ঘটল। সেখানে বয়লার ফেটে আগুন লেগে যায়। সুমিত সেই সময় কারখানার ভেতরেই ছিল। রিমা ফুপিয়ে কেঁদে উঠে বললেন, যদি সেদিনও কারখানায় ওভারটাইম না করত, তবে হয়তো আজও বেঁচে থাকত। তার দু চোখ বেয়ে অঝরে জল ঝরছিল। একদিন সকালে রিমার কাছে পুলিশ স্টেশন থেকে একটা ফোন এলো। ফোনেই একজন অফিসার তাকে দুঃসংবাদটা দিলেন। তিনি শুধু বললেন, আপনার স্বামীর কারখানায় আগুন লেগেছিল, আমরা তাকে বাঁচাতে পারিনি। রিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে সাথে সাথে বাচ্চা কোলে নিয়ে হসপিটালের মর্গে ছুটে গেল। পুরো রাস্তা জুড়ে সে শুধু প্রার্থনা করছিল খবরটা যেন মিথ্যে হয়। কিন্তু সে যখন সেখানে পৌঁছালো, দেখল সব শেষ। সুমিত চিরদিনের মতো তাকে একা ফেলে চলে গেছে। মর্গের সেই হিম শীতল ঘরে সাদা কাপড়ে মোড়া সুমিতের নিথর দেহটা পড়েছিল। রিমার কান্নায় সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। ট্রেনের সিটে বসে রিমা ডুকরে কেঁদে উঠলেন। কিছুক্ষণ পর তিনি চোখ মুছে বললেন, সেদিন আমি বুঝেছিলাম ভগবান আমার জীবনের একমাত্র আলোটাকেও কেড়ে নিয়ে আমাকে অন্ধকারে ঠেলে দিলেন। ট্রেন তখন রাতের নিস্তব্ধতা চিরে ঝড়ের গতিতে এগিয়ে চলছিল। সিটে বসে থাকা রিমার চোখের জল বাঁধ মানছিল না, আর তার গলায় এক গভীর শূন্যতা ঝরে পড়ছিল। কবির একদম চুপ করে তার কথা শুনছিল। তার কোলে ঘুমন্ত পিহু তখন নিশ্চিন্তে শ্বাস নিচ্ছিল। কিছুক্ষণ দুজনের মাঝে কেউ কোনো কথা বলল না। তারপর রিমা ধীরে ধীরে বললেন, সুমিতের মৃত্যুর পর আমার শ্বশুরবাড়ির লোকেরা তাদের আসল রূপ দেখালো। রিমা সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আজও স্পষ্ট মনে পড়ে। সুমিতের শেষকৃত্যের পর তার পরিবারের লোকেরা রিমাকে সরাসরি দায়ী করতে শুরু করল। তারা বলতে লাগল যে রিমা অলক্ষণে, তার জন্যই নাকি তাদের ছেলের প্রাণ গেছে। রিমা তখন পাথর হয়ে গিয়েছিলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। যখন তিনি সুমিতের জমানোর টাকার কথা জিজ্ঞেস করলেন, তখন তার শ্বশুর শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিল। তারা পরিষ্কার জানিয়ে দিল যে এই বাড়ির কোনো সম্পত্তিতে রিমা বা তার মেয়ের কোনো অধিকার নেই। রিমাকে সারা দিন ঘরের একটা কোণায় পড়ে থাকতে হতো। তাকে খেতে দেওয়া হতো না। এমনকি ছোট্ট পিহু যখন খিদে কাঁদত, তখনও কেউ এক ফোঁটা দুধ নিয়ে এগিয়ে আসত না। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে একদিন রাতে তার ভাসুর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে গায়ে হাত তুলতেও দ্বিধা করল না। এই ঘটনা রিমার আত্মসম্মানে চরম আঘাত হানল। তিনি বুঝতে পারলেন যে এই বাড়িতে থাকলে তার এবং তার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। সেদিনই তার মন থেকে সমস্ত মায়া মমতা উবে গেল। পরের দিন সকালে তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। যে বাড়িতে তার স্বামীর কোনো স্মৃতিকে সম্মান করা হয় না, সেখানে তিনি কিছুতেই নিজের মেয়েকে বড় করবেন না। এই প্রতিজ্ঞাটাই তার মনে বারবার আঘাত করছিল। তিনি ঠিক করলেন তিনি আর এক মুহূর্ত এই নরকে থাকবেন না। তিনি নিজের মেয়েকে নিয়ে একাই এই পৃথিবীতে লড়াই করবেন, কিন্তু এই লোভী মানুষদের কাছে মাথা নত করবেন না। সেই রাতেই যখন রিমা দেখলেন সবাই ঘুমিয়ে পড়েছে, তিনি চুপি চুপি বিছানা ছাড়লেন। তার মনে এক অদ্ভুত জেদ চেপে বসেছিল, যেন কোনো ভয় তাকে আর আটকাতে পারবে না। রিমা তার ঘরের পুরনো আলমারি থেকে একটা ব্যাগ বের করলেন। তাতে নিজের আর পিহুর কয়েকটা দরকারি জামা কাপড় পুরে নিলেন। তার কাছে কোনো টাকা পয়সা বা গয়নাগাটি ছিল না। তিনি শুধু পিহুটি শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন এবং নিঃশব্দে সেই বাড়ির দরজা পার হয়ে রাস্তায় এসে দাঁড়ালেন। তখন ঘড়িতে রাত 2টো বাজে। শহরের রাস্তাঘাট একেবারে শুনশান ছিল। শুধু দূরে কয়েকটা ল্যাম্পপোস্টের আলো টিম টিম করে জ্বলছিল। রিমা একবারও পেছনের দিকে তাকালেন না, শুধু সামনের দিকে হাঁটতে থাকলেন।
তার মনে একটা ভয় ছিল, যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে হয়তো তাকে আবার সেই অন্ধকার ঘরে বন্দি করে ফেলা হবে। তিনি সোজা স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। সেখানে গিয়ে একটা বেঞ্চে বসে তিনি অনেকক্ষণ ভাবলেন এবার তার গন্তব্য কোথায় হবে। তার মাথায় কোনো নির্দিষ্ট জায়গার নাম আসছিল না, তবে তিনি শুনেছিলেন দিল্লিতে কাজ পাবার অনেক সুযোগ থাকে। তাই তিনি ঠিক করলেন তিনি দিল্লি গিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করবেন। পরের দিন বিকেলে তিনি দিল্লির ট্রেন ধরলেন। পুরো রাস্তা জুড়ে তিনি একটা চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তার মনে যেমন গভীর শোক ছিল, তেমনি একটা অজানা শহরের ভয়ও ছিল। কিন্তু এত কিছুর মধ্যেও বুকে একটা ক্ষীণ আশা ধিকধিক করে জ্বলছিল যে হয়তো সেই নতুন শহরে গিয়ে তিনি তার মেয়ের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। রিমা কথাগুলো শেষ করে চুপ করে গেলেন। ট্রেনের কামরায় বসে তিনি একটা দীর্ঘ শ্বাস ফেললেন। কবির মন্ত্রমুগ্ধের মতো তার জীবনের এই কঠিন সংগ্রামের কথা শুনছিল। তার কোলে থাকা পিহু তখন ঘুমের ঘোরে একটু পাশ ফিরল। বেশ কিছুক্ষণ পর কবির খুব নরম সুরে জিজ্ঞেস করল, তাহলে এখন দিল্লিতে আপনার কোনো পরিচিত কেউ আছেন? রিমা একটা ম্লান হাসি হেসে মাথা নাড়লেন। না, সেখানে আমার চেনা জানা কেউই নেই, কোনো আত্মীয়, কোনো বন্ধু, কেউ না। আমি শুধু এইটুকু ঠিক করেছি যে ওখানে পৌঁছে কোনো ছোটখাটো কাজ জোগাড় করব, আর আমার মেয়েকে নিয়ে একটা সস্তার ঘর ভাড়া করে থাকব। কবির কিছুক্ষণ রিমার মুখের দিকে তাকিয়ে থাকল। তার চোখে এখন শুধু করুণা ছিল না, বরং এই লড়াকু মায়ের প্রতি এক গভীর শ্রদ্ধাও জন্ম নিচ্ছিল। ট্রেন দ্রুত গতিতে দিল্লির দিকে ছুটে চলেছিল, আর কবিরের মাথায় এমন একটা পরিকল্পনার উদয় হচ্ছিল যা রিমার জীবনের সমস্ত সমীকরণ চিরতরে বদলে দিতে পারে। রাত পেরিয়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করল। ট্রেন তখন দিল্লির প্রায় কাছাকাছি চলে এসছে। জানালার বাইরে তাকালে এখন বড় বড় ইমারত আর ফ্লাইওভার চোখে পড়ছে। হাইওয়েতে গাড়ির আলো আর শহরের ব্যস্ততা একটু একটু করে বোঝা যাচ্ছে। কবির জানালার বাইরে তাকিয়ে থাকলেও তার মনের ভেতর রিমার গল্পটাই একটা ছাপ ফেলে গিয়েছিল। তার বুকে মাথা রেখে ঘুমোনো পিহু তখন একদম চুপচাপ ছিল, যেন সে বুঝতে পেরেছিল যে এই মানুষটার কাছে সে সম্পূর্ণ নিরাপদ। রিমা ক্লান্ত গলায় বললেন, মনে হচ্ছে আমরা দিল্লি পৌঁছে গেছি। তার গলায় যেমন একটা অবসাদ ছিল, তেমনি একটা নতুন লড়াইয়ের আশঙ্কাও ছিল। এই শহরটা তার কাছে একটা গোলক ধাঁধার মতো। এখানে তার কেউ নেই, শুধু কোলে একটা ছোট্ট মেয়ে আর চোখে এক বুক স্বপ্ন। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নয়াদিল্লি স্টেশনে এসে দাঁড়াল। যাত্রীরা তাড়াহুড়ো করে নিজেদের ব্যাগপত্র নামিয়ে দরজার দিকে এগোতে লাগল। কবির অত্যন্ত সাবধানে পিহুকে রিমার কোলে তুলে দিল। বাচ্চাটি তখনও আধো ঘুমে ছিল। রিমা তাকে পরম মমতায় নিজের বুকে চেপে ধরলেন। দুজনেই ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এলেন। তখন সকাল প্রায় 6টা বাজে। বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছিল, আর স্টেশনের কোলাহল তখন পুরো দমে শুরু হয়ে গেছে। হকারদের চা বিক্রির আওয়াজ আর অ্যানাউন্সমেন্টের শব্দে চারপাশটা মুখরিত ছিল। রিমা প্ল্যাটফর্মের একটা ধারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এই বিশাল স্টেশনের বাইরে বেরিয়ে তিনি কোন দিকে পা বাড়াবেন। দিল্লির মতো একটা অচেনা শহরে তিনি একেবারে অসহায়। তার হাতে যে সামান্য কটা টাকা আছে তা দিয়ে কদিনই বা চলবে। কবির রিমার এই দিশেহারা অবস্থাটা বেশ বুঝতে পারছিল। সে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এবার আপনি ঠিক কোথায় যাবেন ভেবেছেন? রিমা একটা শুকনো হাসি হেসে বললেন, দেখি স্টেশন থেকে বেরিয়ে কোনো একটা ফাঁকার জায়গা ঠিক খুঁজেই নেব। আগে তো একটা কাজের খোঁজ করতে হবে, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কবির কয়েক মুহূর্ত একদম চুপ করে রইল। তার মাথায় অনেকগুলো চিন্তা একসাথে ভিড় করছিল। সে খুব ভালো করেই জানত এই অচেনা শহরে একটা ছোট বাচ্চা নিয়ে একা একজন মহিলার টিকে থাকা কতটা বিপজ্জনক। বেশ কিছুক্ষণ ভেবে সে একটা সাহস করে কথা বলল, আপনি যদি কিছু মনে না করেন আমি কি একটা প্রস্তাব দিতে পারি? রিমা একটু অবাক হয়ে তার দিকে তাকালেন। হ্যাঁ, বলুন। কবির খুব শান্ত গলায় বলল, যতদিন না আপনি একটা ভালো কাজ আর থাকার জন্য নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছেন, ততদিন আপনি আমার বাড়িতে এসে থাকতে পারেন। আমি দিল্লিতে আমার ফ্ল্যাটে একাই থাকি।
সেখানে একটা গেস্ট রুম খালিই পড়ে থাকে। রিমা এই কথা শুনে রীতিমতো চমকে উঠলেন। তিনি তড়িঘড়ি বলে উঠলেন, না না, সে কি করে সম্ভব? আমি আপনাকে এভাবে কোনো অসুবিধায় ফেলতে চাই না। কবির মুচকি হাসল। এতে অসুবিধার কোনো কারণ নেই। আপনি আর পিহু কিছুদিন আমার ওখানে নিশ্চিন্তে থাকতে পারেন। তাছাড়া একটা দুধের শিশুকে নিয়ে আপনি এই অজানা শহরে রাস্তায় রাস্তায় ঘুরবেন, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রিমা বেশ কিছুক্ষণ দ্বিধায় ভুগলেন। তার মনে যেমন একটা সংকোচ কাজ করছিল, তেমনি এই মানুষটার প্রতি একটা ভরসাও তৈরি হচ্ছিল। তিনি পিহুর দিকে তাকালেন, যে তখন তার কোলে মাথা রেখে মিটমিট করে তাকাচ্ছিল। শেষমেশ তিনি খুব নিচু গলায় বললেন, যদি এতে সত্যি আপনার কোনো প্রবলেম না হয়, তবে এই উপকার আমি জীবনেও ভুলব না। কবির হাসি মুখে উত্তর দিল, এটা কোনো উপকার নয়, শুধু একজন মানুষের পাশে আরেকজন মানুষের দাঁড়ানো বলে ধরে নিন। কিছুক্ষণ পরেই তারা দুজনে একটা ক্যাব ভাড়া করে কবিরের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হল। দিল্লির চওড়া রাস্তাগুলোতে তখন সকালের রোদ এসে পড়েছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর বহুতল আবাসনগুলো এই শহরের বিশালতা বুঝিয়ে দিচ্ছিল। প্রায় 40 মিনিট পর ক্যাবটা একটা অভিজাত হাউজিং কমপ্লেক্সের সামনে এসে থামল। এটাই ছিল কবিরের ঠিকানা। রিমা জীবনেও এত বড় আর সুন্দর বিল্ডিং দেখেননি। তিনি বেশ কিছুটা আড়ষ্টতা নিয়ে লিফটে উঠলেন। তিনি টেরই পাচ্ছিলেন না যে তার এই একটা সিদ্ধান্ত তার জীবনের গতিপথ সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে, এবং তার মেয়ে পিহুম হয়তো এবার একজন বাবার মতো ছায়া পেতে চলেছে। কবিরের ফ্ল্যাটে পা রাখতেই রিমা একটা অদ্ভুত শান্তি অনুভব করলেন। ফ্ল্যাটটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল। বসার ঘরে একটা স্নিগ্ধ পরিবেশ, এবং বড় কাঁচের জানালা দিয়ে সকালের ঝলমলে আলো ভেতরে আসছিল। রিমা অবাক দৃষ্টিতে চারপাশা দেখছিলেন। তার শ্বশুরবাড়ির সেই স্যাঁতসেঁতে অন্ধকূপের পর এই সুন্দর ফ্ল্যাটটা তার কাছে কোনো রূপকথার প্রাসাদের চেয়ে কম মনে হচ্ছিল না। কবির নিজের জুতোটা খুলে হাসি মুখে বলল, আপনারা আগে ভেতরে এসে বসুন, সারা রাত অনেক ধকল গেছে, একটু ফ্রেশ হয়ে নিন। রিমা ধীর পায়ে এগিয়ে গিয়ে সোফার এক কোণায় দাঁড়ালেন। তার কোলে থাকা পিহু তখন এদিক ওদিক তাকাচ্ছে। বাচ্চাটির ওই নিষ্পাপ চাহনি দেখলেই কবিরের মনের ভেতর একটা অদ্ভুত পিতৃত্ববোধ জেগে উঠত। কবির রিমাকে একটা সুন্দর ঘর দেখিয়ে দিল। আপনারা আপাতত এই ঘরটাতে থাকতে পারেন, এটা সবসময় খোলাই থাকে। ঘরটা ছিল খুব পরিষ্কার আর হাওয়া বাতাস চলাচলের জন্য দারুণ। একটা বড় খাট, একটা সুন্দর আলমারি আর জানালা দিয়ে উকি মারার রোদ। রিমা মনে মনে ভাবলেন, ঈশ্বর হয়তো সত্যিই তার জীবনের সব দরজা বন্ধ করে দেওয়ার পর এই নতুন পথটা খুলে দিয়েছেন। সেদিন রিমা আর পিহু একটু বিশ্রাম পেলেন। কবির তাদের জন্য নিজের হাতে খাবার বানালো। পিহু যখন ঘুম থেকে উঠল, তখন সে কবিরকে দেখে খিলখিল করে হেসে উঠল। হয়তো তারও ওই ট্রেনের কামরায় কবিরের কোলের সেই নির্ভরতার কথা মনে পড়ে গিয়েছিল। এভাবেই দিন এগোতে লাগল। রিমা প্রতিদিন সকালে উঠে খবরের কাগজ ঘেটে কাজের সন্ধান করতেন এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যেতেন। অনেক জায়গা থেকে তাকে অভিজ্ঞতা নেই বলে ফিরিয়ে দেওয়া হতো, কিন্তু তিনি হাল ছাড়ার পাত্রী ছিলেন না। এদিকে রিমা যখন বাইরে যেতেন, কবির তার ওয়ার্ক ফ্রম হোম ম্যানেজ করে পিহুকে সামলাত। সে পিহুকে খাওয়াতো, তার সাথে নানা রকম খেলনা নিয়ে খেলত এবং বিকেলে তাকে আবাসনের পার্কে নিয়ে যেত। ধীরে ধীরে পিহু কবিরের সাথে ভীষণভাবে জড়িয়ে পড়ছিল। সে কবিরকে দেখলেই 2 হাত বাড়িয়ে দিত। একদিন দোলনায় চড়ার সময় পিহু হঠাৎ করে কবিরের দিকে তাকিয়ে আধো আধো গলায় বলে উঠল, বাবা। পুরো শব্দটা হয়তো স্পষ্ট ছিল না, কিন্তু সেই ডাক শুনে কবিরের চোখে জল চলে এলো। তার মনে হলো এই অনাথ শিশুটি তাকে তার জীবনের সবচেয়ে সুন্দর পরিচয়টা দিয়ে দিল। কয়েক সপ্তাহ পর রিমা অবশেষে একটা বুটিক শপে কাজ পেয়ে গেলেন। কাজটা খুব বড় পদের ছিল না, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য এটা ছিল তার প্রথম পদক্ষেপ। তিনি যখন সন্ধ্যায় ফিরে কবিরকে এই সুখবরটা দিলেন, কবির ভীষণ আনন্দিত হল। সেদিন রাতে তারা 3 জন মিলে একটা রেস্তোরাঁয় খেতে গেল। রিমা খুব আবেগপ্রবণ হয়ে বললেন, যদি সেদিন ট্রেনে আপনি আমার দিকে সাহায্যের হাত না বাড়াতেন, তবে আজ আমি আর পিহু হয়তো এই শহরে কোনো ফুটপাতে রাত কাটাতাম। কবির একটা সুন্দর হাসি দিয়ে বলল, মাঝে মাঝে ভাগ্য আমাদের এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, যারা আমাদের জীবনের অসম্পূর্ণ গল্পটাকে সম্পূর্ণ করে দেয়।
সময় গড়ানোর সাথে সাথে রিমা আর কবিরের মধ্যে একটা গভীর বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হতে লাগল। তারা রাতের বেলা ব্যালকনিতে বসে নিজেদের জীবনের নানা গল্প শেয়ার করত। রিমা বুঝতে পারলেন যে কবির শুধু একজন ভালো মানুষই নয়, বরং সে এমন একজন পুরুষ যার কাছে নারীদের সম্মান সবার আগে। পিহুও এখন কবিরকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাইত না। কবির যখন ল্যাপটপে কাজ করত, পিহু গিয়ে তার কোলে বসে পড়ত। তাকে কাছে পেলেই বাচ্চাটার মুখে একটা অন্যরকম আনন্দ ফুটে উঠত। একদিন ছুটির দিনে যখন তারা 3 জন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, তখন রিমা খুব শান্ত গলায় বললেন, কবির, আপনি আমার মেয়েকে এমন একটা ভালোবাসা দিয়েছেন যা ও নিজের বাবার কাছ থেকেও পায়নি। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। কবির কিছুক্ষণ রিমার চোখের দিকে তাকিয়ে থাকল। তারপর সে খুব গম্ভীর গলায় বলল, রিমা, কিছু সম্পর্ক ওপরওয়ালা এমনভাবে তৈরি করে দেন যেগুলো রক্তের সম্পর্কর চেয়েও 1000 গুণ বেশি সত্যি হয়। সেদিন দুজনেই প্রথমবার উপলব্ধি করল যে তাদের এই নির্ভরশীলতা আর কৃতজ্ঞতা ধীরে ধীরে একটা গভীর ভালোবাসায় পরিণত হতে শুরু করেছে। বেশ কয়েক মাস পর তারা দুজনে মিলে একটা সুন্দর সিদ্ধান্ত নিল। তারা খুব সাধারণ একটা অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি ম্যারেজ করে নিল। এই বিয়েতে কোনো আত্মীয় স্বজনের ভিড় ছিল না, কিন্তু সেখানে ছিল এক বুক সম্মান আর একে অপরের প্রতি চূড়ান্ত ভরসা। সেদিন যখন পিহু নতুন ফ্রক পরে কবিরের কোলে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরল, তখন রিমার মুখে অনেক বছর পর এক নির্মল হাসি ফুটে উঠল। তার মনে হলো ভাগ্য হয়তো তার জীবনের সব খুশি কেড়ে নিয়েছিল শুধু এই সুন্দর পরিবারটা তাকে উপহার দেবে বলেই। আর এভাবেই এক চরম হতাশার পথযাত্রা এক নতুন আর আলো ঝলমলে জীবনের সূচনায় বদলে গেল। এবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আপনাদের সাথেও কখনো ট্রেনের কামরায় এমন কোনো অসহায় মানুষের দেখা হয়, আপনারা কি কবিরের মতো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? যদি এই গল্পটা আপনাদের মনের গভীরে ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের চারপাশের মানুষগুলোকে ভালোবাসবেন। ধন্যবাদ।